আমরা হচ্ছে এখান থেকে শুরু করি। এখানকার কিছু জিনিস হচ্ছে আমাদের আগেরই দেখা, যেমন হচ্ছে তড়িৎদ্বার এবং এর প্রকারভেদ। আমরা যখন চ্যাপ্টার শুরু করছিলাম শুরুর দিকেও এরকম একটা পার্ট ছিল যেখানে হচ্ছে কয়েক ধরনের তড়িৎদ্বার দেখানো হয়েছিল। সেখানে দেখো তড়িৎদ্বারকে হচ্ছে তোমার কয়েকটা ভাগে ভাগ করছে। যেমন একটা হচ্ছে দেখো টোটাল 5টা ভাগে ভাগ করছে অর্ধকোষ গুলাকে। টোটাল 5 ধরনের অর্ধকোষ বানানো যায়। একটা হচ্ছে ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ, একই ধাতুর দুইটি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ আর গ্যাস অর্ধকোষ। টোটাল 5 ধরনের অর্ধকোষ আছে। সো একটা একটা করে দেখো। ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ, এটা আমরা অলরেডি দেখছি। যে ধরো জিঙ্ক ধাতু আছে একটা, জিঙ্ক ধাতুর একটা তড়িৎদ্বার আছে। এটাকে আমরা কি করি, এটাকে আমরা সাপোজ জিঙ্ক সালফেট, এটা যদি আমার জিঙ্ক তড়িৎদ্বার হয়, আমি এটাকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে যখন দিই, এই জিঙ্ক সালফেটটা অ্যাকচুয়ালি কি, আমার এখানে তুমি হচ্ছে জিঙ্ক 2+ আয়ন পাও আর SO4 2- আয়ন পাও। তো এটা অ্যাকচুয়ালি জিঙ্ক 2+ আয়ন, মানে একটা ধাতুকে তুমি তার আয়নের মধ্যে ইয়া করতেছো, সেজন্য এটাকে বলতেছে ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। এই প্রকার অর্ধকোষকে এম, দেখো এভাবে লিখে, এম এস এত এভাবে লেখা হয়। এটা অ্যাকচুয়ালি প্লাস লিখে, এটা হচ্ছে যে দুইটাই হবে এরকম ম্যান্ডেটরি না। তো এম দিয়ে হচ্ছে আমরা মেনলি ধাতুকে প্রকাশ করি জেনারেলাইজড ভাবে। আর এখানে হচ্ছে যেটা বুঝাইছে, ধরো সলিড ছিল, সলিড থেকে হচ্ছে তোমার এটা দিয়ে দুইটা আয়নে পরিণত হয় আর কি, এইভাবে জারণ বিক্রিয়া বুঝাইছে সিম্পলি। তো এটা এম এর জায়গায় তোমার জিঙ্ক থাকতে পারে, কপার থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। ওইটার যোজনী অনুযায়ী এটা 2+ হবে নাকি 3+ হবে, এটা ডিপেন্ড করবে। তো দেখো এটার কয়েকটা উদাহরণ দিছে, যেমন জারণের ক্ষেত্রে এইটা, বিজারণের ক্ষেত্রে এইটা। এটাকে আমরা লিখবো জিঙ্ক, জিঙ্ক 2+। এটাকে আমরা যেমন লিখি কপার 2+, কপার, যেহেতু এটা বিজারণ, এভাবে লিখি। অ্যাকচুয়ালি লেখার সময় আমরা তো ইয়েটা করি না, আমরা যখন সিঙ্গেল ভাবে লিখি তখন আমরা নর্মাল ভাবে লিখি, আর যখন পুরাটা একসাথে একটা কোষ বিক্রিয়া লিখি তখন আবার জারণ বিজারণ আলাদা করে লিখি। সেখানে এটা দেখাইছে যে মানে মেইন কনসেপ্ট হচ্ছে যখন তুমি একটা ধাতুকে ওই ধাতুর লবণের মধ্যে ইয়া করবা বা ওই ধাতুর আয়নের দ্রবণে হচ্ছে নিমজ্জিত করবা, তখন তুমি পাবা হচ্ছে ধাতু, ধাতুর আয়ন অর্ধকোষ। দেন ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এরূপ অর্ধকোষে কোনো একটি ধাতুকে এর কোনো অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকিয়ে রেখে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন সম্বলিত একটি যৌগের দ্রবণ যোগ করা হয়। যেমন সিলভার তারকে অদ্রবণীয় সিলভার ক্লোরাইড, অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের মধ্যে ঢুকিয়ে রেখে এতে HCl বা NaCl দ্রবণ যোগ করে সৃষ্ট অর্ধকোষ। এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে বলো। আচ্ছা, প্রথমটা ছিল ধাতু এবং ধাতুর আয়ন অর্ধকোষ। ওখানে সিম্পল একটা ধাতুকে তুমি ওই ধাতুর কোনো লবণ, দ্রবণীয় লবণ আর কি, দ্রবণীয় লবণই তো তোমার হচ্ছে আয়নগুলো ইয়া হবে, মানে যে এখানে আয়নটা তোমার বিয়োজিত হইতে পারবে আর কি। সো একটা ধাতুকে ওই ধাতুর একটা আয়নের দ্রবণে নিমজ্জিত করা ছিল, এটা ছিল 1 নাম্বারটা। 2 নাম্বারটাতে বলছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ। অদ্রবণীয় লবণ মানে কি, সে দ্রবীভূত হয়নি, তাই না, সে দ্রবীভূত হয়নি, সে সলিডই আছে। তুমি একটা ধাতুকে বা একটা ধাতুর তড়িৎদ্বারকে ওই ধাতুরই একটা অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকাইছো। ওই অদ্রবণীয় লবণ, দেখো বলছে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন সম্বলিত একটি যৌগের দ্রবণ তৈরি করা হয়। উদাহরণ হিসেবে দেখো Ag সলিড, মানে সিলভার সলিড, এটা হচ্ছে তড়িৎদ্বার। সিলভার ক্লোরাইড, এটা হচ্ছে সিলভারের অদ্রবণীয় একটা লবণ, এটাও সলিড কারণ এটা অদ্রবণীয়, দ্রবীভূত হয় নাই। এটার সাথে সিলভার ক্লোরাইডের যেই অ্যানায়নটা আছে, মানে ক্লোরিন, দেখো অ্যানায়নটা কে, Cl-, তাই না, এই অ্যানায়ন সম্বলিত একটি যৌগের দ্রবণ তৈরি করা হয়। জিনিসটাকে এভাবে এক্সপ্লেন করছে। পাশে দেখো আরেকটা উদাহরণ দিছে ক্যালামেল অর্ধকোষ, যেখানে মার্কারি আছে,
মার্কারির একটা অদ্রবণীয় লবণ মার্কারি ক্লোরাইড, মানে ওই ক্লোরিনটা সাথে আছে অ্যাকুয়াস অবস্থায়। এরকম কোষগুলোকে বলতেছে ধাতু এবং ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এগুলা এগুলা হচ্ছে তোমার বলতে গেলে একদম মুখস্থ করা লাগে না, এটা জাস্ট বুঝার জন্য দাও, তোমাকে কেউ বলবে না এভাবে উদাহরণ মুখস্থ করে 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 করতে, বুঝছো? কনসেপ্ট একটা বিক্রিয়া দেখাইছে নিচের মার্কারির বিক্রিয়াটা দেখাইছে কিভাবে হচ্ছে অ্যানোডে বিক্রিয়া করে কিভাবে ক্যাথোডে বিক্রিয়া করে এটা দেখাইছে। দেন দেখো থার্ড ইয়া ছিল এই বিক্রিয়াগুলো অতটা ইম্পর্টেন্ট না, তোমার মেইনলি প্রথম বিক্রিয়াটা লাগবে, এই বিক্রিয়াগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে। ধাতুর অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ। অ্যামালগাম মানে হচ্ছে কোন ধাতুর সাথে যখন মার্কারি থাকে তখন ওটাকে বলে অ্যামালগাম। সোডিয়ামের সাথে যখন মার্কারি থাকবে তুমি ওটাকে বলবা সোডিয়াম অ্যামালগাম। যেমন ক্লোরিন থাকলে আমি বলি সোডিয়াম ক্লোরাইড, ফ্লোরিন থাকে সোডিয়াম ফ্লোরাইড। এরকমই ধাতুর সাথে যখন মার্কারি থাকে মানে Hg থাকে তখন ওটাকে বলি অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম, ক্যালসিয়াম অ্যামালগাম এরকম। তো ধাতুর অ্যামালগামের সাথে ধাতুর আয়ন মানে সোডিয়াম অ্যামালগামের সাথে সোডিয়াম আয়ন, এটা একটা এক ধরনের অর্ধকোষ, বুঝছো? উদাহরণের সাথে কম্পেয়ার করো জাস্ট। তো বলতে দেখো অধিক সক্রিয় ধাতু এবং পারদের মিশ্রণ দ্বারা তৈরি ধাতুর অ্যামালগাম। অধিক সক্রিয় ধাতু বলতে সোডিয়াম তো আমরা জানি সবচেয়ে সক্রিয় ধাতু, তাই না? জি গ্রুপ 1 আর 2 এর সবার উপরের দিকে যারা থাকে এরা কিন্তু মোটামুটি অনেক বেশি সক্রিয়, যত উপর থেকে নিচে আসা যায় সক্রিয়তা তত কমে, তাই না? জি ভাই, সারণীতে। সো আর তুমি বাম থেকে ডানে গেলে তো ধাতু থাকে না, সো ধাতুগুলো তো গ্রুপ প্রথম দিকের গ্রুপগুলোতে থাকে, সো উপর থেকে নিচে যাইতে হবে, উপর থেকে নিচে গেলে তোমার কি হয়, শেষ কক্ষপথের দূরত্ব কেন্দ্র থেকে বেড়ে যায়, দেখে হচ্ছে বাইরের ইলেকট্রনকে টানার জন্য মানে টানার আর ওই ইয়াটা থাকে না, দেখে হচ্ছে আমার সক্রিয়তা কমে যায়। আর যেগুলার আকার ছোট যেমন যারা ধরো উপরের দিকে থাকে ওরা কি করে বাইরের ইলেকট্রনকে টানতে পারে, ওদের সক্রিয়তা বেশি থাকে। দেখো 4 নাম্বারটা জারণ বিজারণ অর্ধকোষ। কোন অবস্থান্তর ধাতুর দুইটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুইটি লবণের দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতুর বৈদ্যুতিক পরিবাহী রূপে ডুবিয়ে এরূপ অর্ধকোষ তৈরি করা হয়। কোন অবস্থান্তর ধাতু কারা? অবস্থান্তর ধাতু কারা? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে ভাই, লাস্ট 2 মিনিট থেকে আমি হ্যালো হ্যালোই করতেছি, কিছু শোনা যাচ্ছে না। আমি আমি তো কথা বলতেছি, তোমার কথাও শুনতেছি। আমি কথা বলতেছিলাম ম্যাথ, প্রথমে শুনতে পারছিলেন? আমি তোমার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছি, আমার সমস্যা হচ্ছে না, তুমি একটু ভাই আমি হুম। করে ডাটা অন করি, নেটের প্রবলেম হচ্ছে মেবি। এখন ডাটা অন করছি, এমবিটা কিনে নিলাম, মান্থলি প্যাকেজ শেষ হয়ে গেছিল। জি ভাই, ভাই একটু এই হ্যালো। শুনতে পাচ্ছি, বলো বলো। জি ভাই, এখন তখন ভাই 2 মিনিট, 2 মিনিট 1.5 মিনিট কিছু শুনতেই পারি নাই তেমন, ওকে, আটকে 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 যাচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম, এখানে দেখো বলছে
কোনো অবস্থান্তর ধাতুর দুইটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুইটি লবণের দ্রবণে। অবস্থান্তর ধাতু কি? অবস্থান্তর ধাতু ভাইয়া মানে ডি অরবিটালে আংশিক অপূর্ণ থাকবে, মানে আংশিক যেসব পূর্ণ থাকবে। পুরাপুরি ভাবে বলতে হবে, যেসব ধাতুর আয়নগুলোর ডি ডি অরবিটাল অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে পূর্ণ তাদেরকে বলে হচ্ছে অবস্থান্তর ধাতু। ধাতু। ওই জি, ধাতুগুলোকে বলে অবস্থান্তর ধাতু। যেমন একটা অবস্থান্তর হচ্ছে ধাতু। ফেরাস, কারণ হ্যাঁ, একটা হচ্ছে লোহা, লোহার তোমার 2+ আয়ন আর 3+ আয়ন, মানে ফেরিক আয়ন আর ফেরাস তারপর আয়ন, এই দুইটাতেই ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে দেখে আমরা লোহাকে বলি হচ্ছে তারপর একটা হচ্ছে অবস্থান্তর ম্যাঙ্গানিজ। ধাতু, তাই না? তো বলছে কোনো অবস্থান্তর ধাতুর দুইটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুইটি লবণের দ্রবণে। ধরো আমি নিলাম ফেরাস আর ফেরিকের সালফেট দ্রবণ। একটা অবস্থান্তর ধাতুর দুইটা লবণ যাদের জারণ সংখ্যা আলাদা, একজনের জারণ সংখ্যা 2+, একজনের 3+। এই জি, দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতুর তার বৈদ্যুতিক পরিবাহী হিসেবে ডুবিয়ে, মানে শুধু নিলেই হবে না, এদের ইয়াতে একটা নিষ্ক্রিয় ধাতুর তারকে পরিবাহী হিসেবে রাখতে হবে। ওইটা কারা? ওইটা হচ্ছে হয় হবে সোনা, না হলে হবে হচ্ছে প্ল্যাটিনাম। নিষ্ক্রিয় ধাতু। সেই জন্য এটা অর্ধকোষগুলাতে দেখো, অর্ধকোষগুলাতে আগে এই প্ল্যাটিনাম, Au মানে অরাম, এগুলা রাখা হয়। এরা বিক্রিয়া ইয়া করে না, এরা জাস্ট পরিবাহী হিসেবে থাকে। এরা নিষ্ক্রিয় ধাতু, এরা পরিবাহী হিসেবে কাজ করে। বিক্রিয়াটা মেইনলি হয় হচ্ছে এদের মধ্যে, ইলেকট্রন আদান প্রদানটা হয় হচ্ছে এদের মধ্যে, আর এই ইলেকট্রনটা পরিবহনে সাহায্য করে এই অরাম আর হচ্ছে প্ল্যাটিনাম। এরা এরা পরিবাহক হিসেবে থাকে, বাট এদের কোনো জারণ বিজারণ হয় না। কি হয় এখানে হচ্ছে Fe2+ একটা ইলেকট্রন দিয়ে Fe3+ হয়, ধরো Fe3+ একটা ইলেকট্রন নিয়ে Fe2+ হইতে পারে, এরকম জারণ বিজারণ বিক্রিয়া হয়। সো এটাকে বলি হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ। দেন লাস্ট, গ্যাস অর্ধকোষ। এরূপ অর্ধকোষে একটি নিষ্ক্রিয় ধাতুর তারকে হাইড্রোজেন অথবা ক্লোরিন গ্যাসের দ্রবণে ডুবিয়ে রেখে 25°C তাপমাত্রা এবং 1 atm চাপে ওই গ্যাসটিকে ওই দ্রবণে বুদবুদ আকারে চালনা করা হয়। কি বলছে এখানে? এরূপ অর্ধকোষে নিষ্ক্রিয় প্লাটিনাম তারকে, নিষ্ক্রিয় ধাতুর তারকে তাতে হাইড্রোজেন অথবা ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণে, হাইড্রোজেন ডুবিয়ে অথবা ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণে ডুবিয়ে রেখে, ডুবিয়ে ধরো হাইড্রোজেন অথবা ক্লোরিন গ্যাস, এদের দ্রবণ কে হইতে পারে? HCl হইতে পারে, HCl। হইতে পারে, তাই না? হ্যাঁ, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ক্লোরিন আছে। ক্লোরাইড। সো এদের একটা দ্রবণের ভিতরে কাকে ডুবানো হয়েছে? প্লাটিনামকে ডুবানো হয়েছে। নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম। প্লাটিনামকে ডুবানো হয়েছে, ডুবানোর পরে 25°C তাপমাত্রা আর 1 atm চাপে ওই গ্যাসটিকে, মানে হাইড্রোজেন অথবা ক্লোরিনকে ওই দ্রবণে বুদবুদ আকারে চালনা করা হয়েছে। এরকম অর্ধকোষকে বলা হচ্ছে তোমার গ্যাস অর্ধকোষ। যেমন উদাহরণ হিসেবে হাইড্রোজেন অর্ধকোষের উদাহরণ দিছে। দেখো প্লাটিনাম আবারও শুরুতে, যেখানে দেখবো এভাবে কমা দিয়ে প্লাটিনাম লেখা, সে বুঝে নিতে হবে ও এখানে নিষ্ক্রিয় ধাতু বা পরিবাহক হিসেবে কাজ, ও নিষ্ক্রিয় ধাতু, ও কোনো জারণ বিজারণ ঘটাবে না, ও এখানে পরিবাহক বিজারণ হিসেবে কিছুই করছে না, কোনো বিক্রিয়াতেই জারণ থাকবে না। বিজারণ হচ্ছে কার মধ্যে? এই যে হাইড্রোজেন আর H+, বিক্রিয়া দেওয়া আছে পাশে দেখো। হাইড্রোজেন কি করছে? দুইটা ইলেকট্রন দিছে, দিয়ে দুইটা H+ তৈরি করছে। আবার ক্লোরিন কি করছে? দুইটা ইলেকট্রন নিয়ে Cl তৈরি করছে। তো এগুলো হচ্ছে গ্যাস অর্ধকোষ। টোটাল 5 ধরনের অর্ধকোষ এখানে একসাথে দেখাইছে। দেন আবারও হচ্ছে আগের ইয়াতে গেছে, প্রথমটা ধাতু এবং ধাতুর আয়ন তড়িৎদ্বার গঠন কিভাবে ইয়া করে, ওই প্রথম যেটা ছিল, মানে আমরা যেটা দেখছিলাম ওইটাকেই এখানে আবার ইয়া করতেছে। আহ, কোনটা অ্যানোড গ্রুপে কাজ করবে, কোনটা ক্যাথোড গ্রুপে কাজ করবে, ওইটা দেখাইছে ওই এক্সপেরিমেন্টে। এখানে হচ্ছে দেখো আবার ওই ফর্মুলার দেখাইছে, ইনট সেল বের করি আমরা কিভাবে, ইনট দুইটাকে যোগ করে, আবার এখানে চিহ্নটা মাইনাস দেখাইছে। বাট আমরা এভাবে পড়ি না, আমরা পড়ি যে হচ্ছে অ্যানোডের জারণ বিভব যোগ ক্যাথোডের বিজারণ বিভব, এই দুটো যোগ করলেই হয়ে যায়। আর যদি হচ্ছে টেম্পারেচার, তারপর তোমার মোল সংখ্যা, তারপরে চাপ, এগুলা চেঞ্জ হয়, তখন আমাদের
নার্নস্টের ইকুয়েশন ইউজ করতে হয়। তো এখান থেকে মেইনলি শুরু হবে হচ্ছে কোষগুলা। আচ্ছা, এখান থেকে শুরু হবে হচ্ছে মেইনলি কোষ। তো দেখো বলছে তড়িৎ কোষের প্রকারভেদ দুই ধরনের আছে। আবারও শুরুর কথা, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষকে আবার ভাগ করছে, দেখো তড়িৎ রাসায়নিক কোষকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট আর একটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার স্বতঃস্ফূর্ততার দিক থেকে ভাগ করছে দুই ভাবে, একটা বলছে প্রাইমারি আর একটা বলতেছে হচ্ছে সেকেন্ডারি বা সঞ্চয়ী। দুইটা সংজ্ঞা দিছে, প্রাইমারি কাকে বলতেছে, সেকেন্ডারি কাকে বলতেছে। দেখো বলছে যে তড়িৎ রাসায়নিক কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে ওদেরকে বলে প্রাইমারি কোষ। সেকেন্ডারি কারা? যে তড়িৎ রাসায়নিক কোষ বাহির থেকে বিদ্যুৎ পরিবাহ করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি রূপে সঞ্চিত করা এবং পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিকে রূপান্তরিত করা হয়, তাকে গৌণ বা সেকেন্ডারি কোষ বলে। দুইটা তফাৎ কি? দুইটার তফাৎ কি? হ্যাঁ, একটু আমি বই মিলানো পারতেছি না। বুঝতে মিলতেছে না? না ভাইয়া, 209 পেজ না এটা? 4.14 বের করো। 4.14 না ভাইয়া? হুম। প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কোষ। জি ভাই, পাইছি এবার। প্রাইমারি কোষ যে তড়িৎ কোষ নিজে প্রাইমারি রাসায়নিক কোষ শক্তি মেইনলি হচ্ছে যেখানে তুমি নিজে রাসায়নিক শক্তি নিজে থেকে সবাইকে। জিনিসটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবা, এটা হচ্ছে প্রাইমারি কোষ। এখানে তুমি কাউকে বিদ্যুৎ দিচ্ছ না, তোমাকে মেইন কথা কোনো কিছুকে তুমি চার্জ করতেছো না। তোমার একটা সেল ছিল, সেলের ভিতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ আছে, ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে, তাই জারণ বিজারণ হচ্ছে, দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, জি এন্ড ওখান থেকে তুমি ইলেকট্রিসিটিটা ডিরেক্টলি পাচ্ছ। এগুলো হলো প্রাইমারি কোষ। আর সেকেন্ডারি কোষ হচ্ছে যেমন আমাদের ফোনের ব্যাটারি, পাওয়ার ব্যাংক, এগুলোকে তুমি কি করতেছো, এগুলোর ভিতরে কিন্তু রাসায়নিক বিক্রিয়া তুমি করতেছো না ডিরেক্টলি। ও কিন্তু আজীবন তোমাকে রাসায়নিক বিক্রিয়া, তুমি কিন্তু ধরো একটা ফোনের ব্যাটারি তুমি কিন্তু রোজ রোজ চেঞ্জ করতেছো না। জি তুমি কি করতেছো, তুমি চার্জ দিচ্ছ, তাকে কারেন্ট দিচ্ছ, সে ওই কারেন্টটাকে সঞ্চয় করতেছে, এরপরে তোমার যখন লাগতেছে সে ওইটাকে আবার বিদ্যুৎ হিসেবে দিচ্ছে। এগুলোকে বলতেছে সেকেন্ডারি বা সঞ্চয়ী কোষ। যাকে তুমি চার্জ করতেছো সে ওই চার্জটাকে জমা রাখতেছে, and তোমার যখন দরকার হচ্ছে সে দিচ্ছে। এগুলো হলো সেকেন্ডারি কোষ। আর প্রাইমারি কোষ হচ্ছে যেমন রিমোটের ব্যাটারি, ওগুলো কি হচ্ছে, ওটার ভিতরে ধরো বিভিন্ন রসায়ন আছে, ওরা বিক্রিয়া করে তোমাকে ডিরেক্টলি ওখান থেকে ইলেকট্রিসিটি দিচ্ছে, তুমি ওটাকে আবার রিচার্জ করতে পারতেছো না। বুঝছো? ওগুলো হলো প্রাইমারি কোষ। এটা হলো দুইটা প্রকার। আবার এক প্রকোষ্ঠ বিশিষ্ট, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কি? এক প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে যেগুলোতে তোমার একটা সেলের মধ্যেই তোমার পুরা আদান প্রদানটা হয়ে যাচ্ছে, ওগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট। আর দ্বিপ্রকোষ্ঠ হচ্ছে যেখানে তোমার জারণের জন্য আলাদা প্রকোষ্ঠ থাকতেছে, বিজারণের জন্য আলাদা প্রকোষ্ঠ থাকতেছে, এদের মধ্যে তুমি কানেকশন করে দিচ্ছ ইলেকট্রন আদান প্রদানের জন্য, সেজন্য বলতেছে এগুলোকে দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, যেমন গ্যালভানিক সেল। একে একে আসতেছে, আবার দেখো শুরুই করছে গ্যালভানিক কোষ অথবা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট দিয়ে। এটা কি? গ্যালভানিক কোষের দুইটি পাত্র ব্যবহার করা হয় আমরা জানি। প্রতিটি পাত্রে একটি উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য এবং একটি ধাতব তড়িৎদ্বার আংশিক নিমজ্জিত অবস্থায় থাকে। আমরা দেখছি যে গ্যালভানিক কোষে কি হয়, দুইটা পাত্র থাকে, দুইটা পাত্রের মধ্যে কি ধাতু এবং ধাতুর আয়ন ইউজ করা হয়। যেমন আমরা একটাতে জিঙ্ক আর জিঙ্ক সালফেট রাখতে পারি, আর একটাতে কপার
কপার সালফেট রাখতে পারি। যেমনটা পরে বলছে যে ড্যানিয়েল কোষে অর্ধকোষ দুটি হলো জিঙ্ক জিঙ্ক সালফেট, কপার কপার সালফেট। এখানে জিঙ্কটা অ্যানোড হিসেবে কাজ করে আর কপারটা ক্যাথোড হিসেবে কাজ করে, কারণ জিঙ্ক কপারের উপরে থাকে। ঠিক আছে? জি ভাই। ওকে, এরপর কি বলছে দেখো, অর্ধকোষ দুটিকে একটি লবণ সেতু দ্বারা এবং তড়িৎদ্বার দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হয়। আমরা দেখছি ইলেকট্রন দুইটা ছিল, এর মধ্যে তড়িৎদ্বার ছিল, এখানে একটা লবণ সেতু দিয়ে ইউ আকৃতির লবণ সেতু দিয়ে কানেক্ট করা হয়েছিল আর তড়িৎদ্বার দুইটাকে কানেক্ট করা হয়েছিল। এখানে তোমার দ্রবণ ছিল, যে দ্রবণের মধ্যে এই তড়িৎদ্বার গুলা নিমজ্জিত অবস্থায় থাকে, ওইটাই বলছে। দেখো এখানে একটা ইউ আকৃতির লবণ সেতু থাকে, তড়িৎদ্বার দুইটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়। ড্যানিয়েল কোষে জিঙ্ক তড়িৎদ্বার থেকে মুক্ত ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে কপার তড়িৎদ্বারের দিকে দেখানো হয়। মানে এটা যদি জিঙ্ক হয়, এটা যদি কপার হয়, ইলেকট্রনটা জিঙ্ক থেকে কপারের দিকে যাবে। কারণ কি? কারণ জিঙ্কে জারণ হবে। জিঙ্কে জারণ হওয়া মানে কি, জিঙ্ক সলিড যেগুলো আছে ওরা জিঙ্ক 2+ পরিণত হবে এন্ড দুইটা ইলেকট্রন দিবে। এই ইলেকট্রনগুলা যাবে হচ্ছে তড়িৎদ্বারের মাধ্যমে পরিবাহীর মাধ্যমে কপারে। দেন কপার কি করবে, কপারের ওখানে যে কপার আয়নগুলো আছে দ্রবণে, ওই কপার আয়নগুলা এই দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে কপার সলিড তৈরি করবে, দিয়ে ওই কপার তড়িৎদ্বারের গায়ে যেয়ে জড়ো হইতে থাকবে। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, তো এটা দেখানো হয়, কিন্তু বাস্তবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী বহির্বর্তনীর দিক দিয়ে তড়িৎ প্রবাহ ক্যাথোড থেকে অ্যানোড দিকে ঘটে। এটা কি বলছে? এইটা বলছে হচ্ছে আমরা ড্যানিয়েল কোষ মানে ড্যানিয়েল কোষ আর তোমার এই সেলগুলোতে দেখাই যে এই যে অ্যারো দিয়ে দেখায় জিঙ্ক থেকে কপারের দিকে যাচ্ছে, এটা আসলে কি প্রবাহ? এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কিন্তু ফিজিক্সের ইয়াগুলাতে দেখবা লিখে যে ইলেকট্রন যেদিকে প্রবাহ হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়, এরকম ইয়া একটা থাকে। তো এটা অ্যাকচুয়ালি ইলেকট্রন প্রবাহটা হয় হচ্ছে জিঙ্ক থেকে কপারের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহটা হয় হচ্ছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, মানে কপার থেকে জিঙ্কের দিকে, এটা বলতেছে আর কি। এটা এখানে হাইলাইট করে বলছে। দেন তড়িৎ প্রবাহ চলাকালীন দুইটি অর্ধকোষের যেটিতে জারণ ঘটে তাকে জারণ অর্ধকোষ বলে, যেটিতে বিজারণ ঘটে ওটাকে বিজারণ অর্ধকোষ বলে। জারণ অর্ধকোষ একটি নির্গত ইলেকট্রন বিজারণ অর্ধকোষে শোষিত হয়, আমরা জানি এটা। এরূপে তড়িৎ রাসায়নিক কোষের জারণ বিজারণ দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে এটা কি একটা প্রাইমারি সেল? ড্যানিয়েল কোষ একটা প্রাইমারি সেল। কারণ কি, এখানে তুমি ডিরেক্টলি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছো, এখানে তুমি বাইরে থেকে কোনো কিছুকে চার্জও দাও নাই, কিছু করো নাই, তোমার আলাদা দ্রবণ ছিল, ওর মধ্যে তড়িৎদ্বার ছিল, ওরাই ইলেকট্রিসিটি তৈরি করে তোমাকে দিচ্ছে। তো নিচে ওইটার ইয়েটা আরেক ভালোভাবে ইয়ে করছে, মেনলি হচ্ছে ড্যানিয়েল কোষ আর গ্যালভানিক সেল দুইটা সেম। ড্যানিয়েল কোষটা হচ্ছে দুইটাই সেম, ড্যানিয়েল কোষ গ্যালভানিক কোষ দুইটাই সেম, বুঝছো? দুইটা একই জিনিসই, একই জিনিসটা বোঝায়, দুইটা দিয়ে আমরা এই একই জিনিসই বুঝি। সেখানে ড্যানিয়েল কোষের কার্যপ্রণালী পুরাটা একবারে ডিসক্রাইব করছে যে ড্যানিয়েল কোষে আসলে কি হয়। ড্যানিয়েল কোষে দুইটি, দেখো এখানে লিখছে যে আমরা কি কি ইউজ করি। আমরা 1 মোলার জিঙ্ক সালফেট নিব, ওর মধ্যে একটা জিঙ্ক দণ্ডকে ডুবাবো। 1 মোলার কপার সালফেট নিব, ওর মধ্যে একটা কপার দণ্ডকে ডুবাবো। উভয়ের মধ্যে হচ্ছে আমরা একটা লবণ সেতু নিব, ওইটা হচ্ছে KCl এর নিচে আমরা সোডিয়াম ক্লোরাইড নিতে পারি। ওর কাজ হচ্ছে আয়ন সাপ্লাই দেওয়া যখন হচ্ছে ঘাটতি হবে। উল্টোভাবে ডুবিয়ে দ্রবণ দুটির মধ্যে সংযোগ তৈরি করা হয় এবং কপার এবং জিঙ্ক দ্বন্দ্ব দুটি কপার তার দ্বারা একটি ভোল্টমিটার এবং চাবির মাধ্যমে যুক্ত করা হয়। কপার তার একটা হচ্ছে আমার পরিবাহী, সো কপার তার দিয়ে ওটাকে যুক্ত করে দিছে এন্ড মাঝখানে একটা ভোল্টমিটার আর একটা চাবি দিছে, বুঝছো? ভোল্টমিটার একটা চাবি কানেক্ট করে দিছে, দিয়ে তোমার পুরো সার্কিটটা রেডি হয়েছে। তো এখানে বিক্রিয়াগুলো দেখাইছে, এখানে হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়, দুইটা ইলেকট্রন দেয়। দেন এই কি হয়, এই ইলেকট্রনগুলা কপার পরিবাহীর মাধ্যমে কপার দণ্ডের দিকে চাইতে থাকে। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে তোমার ইয়াতে তোমার কি বলে, দ্রবণের মধ্যে যে কপার 2+ গুলা ছিল ওরা ওই ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে তৈরি হয়। এই কপার সলিড গুলা ক্যাথোড দণ্ডে কি হতে থাকে, জমা হতে থাকে। এটা এখানে এক্সপ্লেন করছে।
দেন দুইটা বিক্রিয়াকে যখন তুমি একসাথে লিখবা, তুমি যোগ করে এটা দেখাইতে পারবা কোষ বিক্রিয়া হিসেবে, তুমি পাবা হচ্ছে এটা। এগুলো আগের জিনিসপাতি, এটা জাস্ট এগুলোই এক্সপ্লেন করতেছে। তোমাকে ড্যানিয়েল কোষ অথবা তোমার গ্যালভানিক কোষ এক্সপ্লেন করতে বললে তোমাকে এই জিনিসটাই দেখাইতে হবে যে সেটআপটা কি, জারণ বিক্রিয়াটা, বিজারণ বিক্রিয়াটা এন্ড পুরোপুরি ভাবে কোষ বিক্রিয়ার কেমন দাঁড়ায় এটা দেখাইতে হবে। এন্ড মনে রাখতে হবে যেটা ভোল্টেজটা মনে রাখতে হবে, ড্যানিয়েল কোষে ভোল্টেজটা 1.1 ভোল্ট হয়, বুঝছো? এগুলো আগের জিনিস, নতুন জিনিস আমরা এখনো যাই নাই। নতুন ওই যে তোমার লিথিয়াম ব্যাটারি টাটারি এগুলো আছে, ওগুলা একটু কঠিন, ওগুলার বিক্রিয়া হচ্ছে নতুন লাগবে, এগুলো হচ্ছে আগের জিনিসই আবার রিপিট হচ্ছে। আবার লিখছে ড্যানিয়েল কোষে লবণ সেতু কি কাজ করে, একটা হচ্ছে সংযোগ স্থাপন করে, আর একটা কোষ বিক্রিয়া চলতে থাকলে দেখো এখানে কি বলছে, 2 নম্বর পয়েন্টটা পড়ো। কোনটা ভাই? 2 নম্বর পয়েন্টটা কি? প্রতিটি পাত্রে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য ও অর্ধ নিমজ্জিত তড়িৎ দ্বার সমন্বয়ে একটি অর্ধকোষ সৃষ্টি হয়। যেমন ড্যানিয়েল কোষে অর্ধকোষ দুটি হলো জিঙ্ক সালফাইড, কপার সালফাইড, জিঙ্ক তড়িৎ দ্বার। হ্যালো? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জিঙ্ক তড়িৎ দ্বার অ্যানোড ও কপার তড়িৎ দ্বার ক্যাথোড রূপে কাজ করে। দেখো কি বলছে এখানে, কোষ বিক্রিয়া চলতে থাকলে তখন অ্যানোডে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক পরমাণু জিঙ্ক 2+ আয়নে দ্রবীভূত হওয়ার কারণে ধনাত্মক জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক সালফেট আয়নের চেয়ে বেশি হইতে থাকে। দেখো অ্যানোডে কি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়, তাই না? আমার এই বিকারক ছিল, এর মধ্যে কি ছিল, জিঙ্ক সালফেট ছিল। মানে কি জিঙ্ক সালফেট মানে জিঙ্ক 2+ অলরেডি ছিল, SO4 2- ছিল, এটা তো জিঙ্ক সালফেট। জি এটার সাথে এখন যত জিঙ্ক সলিড থেকে এটা তৈরি হচ্ছে, আরো এক্সট্রা জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, এইটার উপরে আরো এক্সট্রা জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, যত জারণ বিজারণ হচ্ছে, জারণ বিক্রিয়া হচ্ছে তত, তাইলে জি ভাই। এই জিঙ্ক 2+ এর ঘনমাত্রা সালফেটের থেকে বেড়ে গেল না, বেড়ে গেল না? হ্যাঁ। বুঝতে পারছো কি বলছি, জিঙ্ক জি আয়নের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে যত জারণ বিক্রিয়া হচ্ছে, কিন্তু জি, যত সালফেট আয়ন যেমন তো বাড়তেছে হচ্ছে না। দুইটা করে বুঝছো, বাড়তেছে। জিঙ্ক আয়নের তো ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু সালফেট আয়নের ঘনমাত্রা তো সেম আছে, রাইট? বুঝতে পারছো কথা, বুঝতে পারছো? জি ভাই। দেখো পরে আরেকবার পড়ো, অ্যানোডে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক 2+ পরমাণু 2+ আয়ন রূপে দ্রবীভূত হওয়ায় ধনাত্মক এই আয়নের ঘনমাত্রা ঋণাত্মক এই আয়নের ঘনমাত্রার চেয়ে বেশি হইতে থাকে। সেম ভাবে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে আছে হচ্ছে কিসের দ্রবণ, কপার সালফেটের দ্রবণ, মানে এখানে আছে কপার সালফার। কপার 2+ SO4 2-। ক্যাথোডে কি হয়, ক্যাথোডে কপার 2+টা কপারে তৈরি হয়, মানে কি কপার। এই কপার 2+টা এই দণ্ড কপারের গায়ে যে আস্তে আস্তে কি হইতে থাকবে, লাগতে থাকবে। জি এই কপার 2+ এর ঘনমাত্রা আস্তে আস্তে কি হবে, কমবে, কিন্তু এইটার ঘনমাত্রা তো সেমই থাকবে, তাইলে তুলনামূলকভাবে কপার 2+ এর ঘনমাত্রা এটার থেকে কম হইতে থাকবে। করো, ক্যাথোডে কপার আয়ন বিজড়িত অবস্থায় এটা জমা হওয়ায় দ্রবণে ধনাত্মক এই আয়নের তুলনায় এটার ঘনমাত্রা বেশি থাকে, কপারের তুলনায় সালফেটের ঘনমাত্রা বেশি থাকে, আর আগেরটাতে জিঙ্ক আয়নের ঘনমাত্রা সালফেটের তুলনায় বেশি থাকে। কথা বেশি বুঝলে? থাকে। কথা হচ্ছে জি লবণ সেতু কি করে, লবণ সেতু প্রথমে ঠিক আছে সংযোগ স্থাপন করে, এটা 1 নাম্বারটা। 2 নাম্বার পয়েন্টটা আসলে বুঝাইতে কি যাচ্ছে, বুঝাইতে যাচ্ছে এই যে অ্যানোডে ধীরে ধীরে জিঙ্ক আয়নের ঘনমাত্রা সালফেট আয়নের থেকে বেশি হয়ে যায়, ক্যাথোডে কি হয় কপার আয়নের ঘনমাত্রা সালফেট আয়নের থেকে কম হয়ে যায়। লবণ সেতুটা কি করে, দেখো বলছে
দেখো এর ফলে অ্যানোডের ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নের এবং ক্যাথোডের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নের এটা বেশি হয়, তখন উভয় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ নিরপেক্ষতাটা আর থাকে না। মানে দুইটা প্রকোষ্ঠে যখন হচ্ছে এই যে ঘনমাত্রা কম বেশি হয়ে যায়, তখন এই তড়িৎ বিশ্লেষের তড়িৎ নিরপেক্ষতাটা থাকে না, মানে ইলেকট্রিসিটি প্রবাহটা থেমে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট হয়। তখন যেটা করে, এটাকে স্টেবল করার জন্য লবণ সেতু এই কাজটা করে। ও কি করে দেখো, লবণ সেতুর মধ্যে থাকা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের, লবণ সেতুর মধ্যে থাকে KCl অথবা NaCl, এটাও তো একটা তড়িৎ বিশ্লেষ্য। মানে এখানে তোমার আছে K প্লাস আয়ন, Cl মাইনাস আয়ন। ও কি করে, ঋণাত্মক আয়নটা অ্যানোডের দ্রবণে, ধনাত্মক আয়নটা ক্যাথোডের দ্রবণে প্রবেশ করে, ফলে উভয় দ্রবণের নিরপেক্ষতাটা বজায় থাকে। কি হয়, এখানে যেহেতু জিঙ্ক আয়নের ঘনমাত্রাটা বেড়ে গেছে, এখানে যদি আমি কিছু নেগেটিভ আয়ন দিই, মানে ধরো এখানে যদি আমি কিছু ক্লোরিন আয়ন অ্যাড করি, তাহলে এই যে এক্সট্রা ঘনমাত্রাটুকু আবার কি হবে, হ্রাস হবে, কমে যাবে, দিয়ে এটা ব্যালেন্স হবে। আবার এই জায়গায় যেহেতু পজিটিভ আয়নের পরিমাণ কমে গেছে, আমি যদি এই জায়গায় কিছু পজিটিভ আয়ন দিয়ে দিই, তাহলে কি, এই যে ঘনমাত্রা কমে গেল, ওই ঘনমাত্রাটুকু আবার ব্যালেন্স হয়ে যাবে। ওইটাই বলতেছে যে ঋণাত্মক আয়নটা অ্যানোডের দ্রবণে, ধনাত্মক আয়নটা ক্যাথোডের দ্রবণে প্রবেশ করে এবং তড়িৎ নিরপেক্ষতাটা বজায় রাখে। এটাই লবণ সেতুর কাজ। বুঝছো? জি ভাই। এটাই নিজের ভাষায় লিখতে হবে। দুইটা পয়েন্ট, একটা হচ্ছে সংযোগ স্থাপন করা, আরেকটা এই যে তড়িৎ নিরপেক্ষতাটাকে বজায় রাখা। এটাই বজায় লবণ রাখা। সেতুর কাজ। ওকে, জি ভাই। দেন আসো কোষের গঠন। কি বলতে কোষের গঠন আচ্ছা, দুই প্রকোষ্ঠ গেল, এবার এক প্রকোষ্ঠ বিশিষ্টতে আসতেছে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের গঠন, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এরকম ছিল, দেখো শুরুতে কোষের গঠন ছিল, দেন আস্তে আস্তে ইয়া করছিল, এরা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ পড়াইছে। এবার এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বা সরল ভোল্টাইক কোষ বলতেছে। তো এটা কোষের গঠন কেমন হবে, সরল ভোল্টাইক কোষে একটি মাত্র পাত্র বা একটি মাত্র বিকার ব্যবহার করা হয়। ওকে, যেহেতু এক প্রকোষ্ঠ বিশিষ্ট, বিকার বা পাত্র হবে একটা, কোনো কনফিউশন নেই। বিকারের মধ্যে একটি তড়িৎ বিশ্লেষ্য, যেমন লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিয়ে ওই দ্রবণের দুইটি তড়িৎদ্বার, যেমন জিঙ্ক আর কপার, আংশিক নিমজ্জিত রাখা হয়। যেহেতু পাত্র একটা, তড়িৎ বিশ্লেষ্য হবেও একটা, তাই না? দুইটা পাত্র ছিল দেখে দুইটা আলাদা, আমি দুইটা তড়িৎ বিশ্লেষ্য নিছি। ওইটা ছিল দুই প্রকোষ্ঠতে, কিন্তু এক প্রকোষ্ঠতে তো আমি আলাদা আলাদা দ্রবণ নিতে পারবো না। সেখানে তড়িৎ বিশ্লেষ্যটা হবে একটা, কিন্তু কিন্তু তড়িৎদ্বার হবে দুইটা। সেখানে ওই একটা বিকারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ধরো আমি সালফিউরিক অ্যাসিড নিলাম, এবং এর মধ্যে দুইটা তড়িৎদ্বার, একটা জিঙ্ক আর একটা কপার দণ্ডকে আংশিক নিমজ্জিত রাখলাম, মানে পুরোপুরি ডুবে নাই, আংশিক ভাবে নিমজ্জিত আছে। ওকে, এরপর ওই তড়িৎদ্বার দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট রাসায়নিক কোষ গঠন হয়। এই ফলে রেডক্স বিক্রিয়ায় মানে বিজারণ বিক্রিয়ায় তড়িৎ প্রবাহটা ঘটে। এখানে যেটা হয়েছিল, চিন্তা করো এখানে কি হয়েছিল, এখানে তড়িৎ প্রবাহটা হচ্ছিল, ওই যে আমি যে কপার, জিঙ্ক আর কপারের তড়িৎদ্বার দুইটাকে কপার তার দ্বারা যুক্ত করছিলাম, জি। তড়িৎ প্রবাহ কিন্তু ওইটার মাধ্যমে হচ্ছিল। ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছিল, আর তড়িৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসতেছিল, কিন্তু তড়িৎ প্রবাহ হচ্ছিল ওইটার মাধ্যমে। আর লবণ সেত কি করতেছিল, এই আয়নের ভারসাম্য বা নিরপেক্ষতাটাকে বজায় রাখতেছিল। এক প্রকোষ্ঠতে কি হয়েছে, এই দুইটা পাত্র এক হয়ে গেছে, দুইটা দুইটা দণ্ড ছিল, ওখানেও দুইটা দণ্ড আছে, দুইটা দণ্ডকেই আমি তড়িৎদ্বার দ্বারা যুক্ত করছি। এগুলো তো সব সেম, তাই না? শুধুমাত্র পাত্র একটা, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ একটা, এইটুকু আলাদা। ওখানেও দুইটা জি। দণ্ড ছিল, এখানেও দুইটা দণ্ড আছে, দুইটাকে আমি তার দিয়ে ইয়া করছি। এখানে আমার লবণ সেতু লাগতেছিল, এক প্রকোষ্ঠতে কি লবণ সেতুর দরকার আছে? দুই। দুই প্রকোষ্ঠতে লবণ সেতুর দরকার পড়তেছিল, কিন্তু এক প্রকোষ্ঠতে কি লবণ সেতুর দরকার আছে? লবণ সেতুর কাজ কি?
সংযোগ স্থাপন ম্যাথ করা আর সংযোগ স্থাপন আয়নের করা। ভারসাম্য রক্ষা করা। জি, আমার এক দুইজন প্রকোষ্ঠে তো সামগ্রী লেখা। একটা পাত্রের মধ্যে, এখানে তো সংযোগ স্থাপন করার কোনো দরকার নাই। জি আর কথা যেখানে আয়নের নিরপেক্ষতা রক্ষা, জি দুইজন তো একই পাত্রে আছে, কারো যদি কম বেশি হয় সে তো একসাথেই হইতেছে, সো আলটিমেটলি তো দুইটা ভারসাম্য বজায় থাকতেছে। বুঝছো? এখানে তো কোনো ব্যারিয়ার নাই, পাত্র দুইটা তো সেমই, একই পাত্রে হচ্ছে না, সো এইটার তো কোনো কাজ নাই। তো এক প্রকোষ্ঠটাতে এই জিনিসটা থাকতেছেই না, এক প্রকোষ্ঠতে ওই জিনিসটা থাকতেছেই নাই। সিম্পল জিনিস, একটা বিকার আছে, একটা বিকারের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য আছে, ওর মধ্যে দুইটা তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বার দুইটাকে পরিবাহী তার দিয়ে যুক্ত করছে, শেষ। আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট আহ প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ রেডি হয়ে গেছে, এর মধ্যে এখন তড়িৎ প্রবাহ হবে। উদাহরণ হিসেবে দেখাইছে সরল ভোল্টাইক কোষ। কিভাবে? সালফিউরিক অ্যাসিডের দ্রবণ ছিল, ওর মধ্যে জিঙ্ক ছিল, কপারের দণ্ড ছিল, এদেরকে কপার তার দিয়ে যুক্ত করছে, যেখানে একটা চাবি ছিল, ওই যে এটা হচ্ছে চাবি, আর একটা ভোল্টমিটার, এটা হচ্ছে ভোল্টমিটার, আর এটা হচ্ছে কি, ঠিক আছে? এটাই তোমার সরল ভোল্টাইক কোষ। এখানে এখন বিক্রিয়াগুলো কেমনে হবে? এখানে এখন বিক্রিয়াগুলো কেমনে হবে? হুম? এইটা এটা তো সেম ভাবেই হবে না, আগেরটার মতনই। আগেরটাতে একটু সহজ ছিল, আগেরটাতে জিঙ্কের সাথে জিঙ্কের সালফেট ছিল, জারণ বিজারণ আলাদা হচ্ছিল, কপারের সাথে কপার সালফেট ছিল, ওভাবে লিখতেছিলাম। এখানে তো দুইজনের তড়িৎ বিশ্লেষ্য সেমই, দুইজনই একই সালফেট, সাথে আছে। তো হাইড্রোজেন সালফেট মানে কি? দ্রবণে কি আছে? হাইড্রোজেন আছে, সালফেট আছে, সালফেটও আছে। এরা আছে। তো এখন আমাকে ইলেকট্রন আদান প্রদানটাও এদের মধ্যেই করতে হবে। তো দেখো এখানে হচ্ছে প্রথমে যেটা করছে, জারণ অর্ধকোষ বিক্রিয়া। লঘু সালফিউরিক অ্যাসিডকে জলীয় দ্রবণে আয়নিত করলে এই দুইটা আয়ন পাওয়া যায়। সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাকুয়াস, এটা আয়নিত হইলে একটা হাইড্রোজেন পাবা, একটা সালফেট পাবা। তো অ্যানোডে যেটা হবে, অ্যানোডে তোমার বলছে দেখো, অ্যাসিড দ্রবণে H প্লাস আয়নের সংস্পর্শে, অ্যাসিড দ্রবণে এটা সংস্পর্শে জিঙ্ক কি করবে, জিঙ্ক টু প্লাস, মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন দিয়ে জিঙ্ক টু প্লাস তৈরি করবে, এটা আমার জারণ বিক্রিয়া। সেম ভাবে ক্যাথোডে কি হবে? ভুল যেখানে হবে, ক্যাথোডে কিন্তু কপারটা বিক্রিয়া করবে না, ভুল এখানেই হবে। জিঙ্কে দেখো, জিঙ্কের বিক্রিয়াটা আগের মতোই হইছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তৈরি হচ্ছে। তো এই দুইটা ইলেকট্রন যেটা আছে, ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা তোমার সুন্দর মতো এই দিক দিয়ে পাস হয়ে ক্যাথোডে আসবে, তাই না? দেখো বলছে এটা জারণ ঘটে, এটা অ্যানোড রূপে কাজ করে, অ্যানোডে জমাকৃত ইলেকট্রন পরিবাহী ক্যাথোড দণ্ডের দিকে প্রবাহিত হয়। এবারটুকু আগের মতো, শুধু বিক্রিয়াটাকে প্রভোগ করছে কে? এই অ্যাসিডের যে H প্লাস ছিল, সে সে জিঙ্ককে প্রভোগ করছে, মানে ধরো কি বলে এটাকে, প্রভাবিত করছে বিক্রিয়া করার জন্য, জারণ বিক্রিয়া করার জন্য। বিজারণটাতে কি হয়েছে? বিজারণ অর্ধকোষে দেখো, বিজারণ অর্ধকোষে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণের H প্লাস আয়ন কপার দণ্ডে আগত ইলেকট্রন গুলাকে, বিজারণটাতে এই যে আমার কপার দণ্ডে যে ইলেকট্রন গুলো আসছে, ওই ইলেকট্রন গুলাকে নিচে হচ্ছে এই যে H প্লাস আয়ন গুলা ছিল, তারা সে কি করছে, H প্লাস আয়ন এই ইলেকট্রন গুলাকে নিয়ে H2 গ্যাস তৈরি করছে, এইটা আমার বিজারণ বিক্রিয়া। প্রশ্ন হলো কপার কেন করলো না? বলো কপার জি কেন করলো না? বলতে পারবা? কপারও তো ছিল, কপারে কেন বিজারণ হইল না, মানে হাইড্রোজেনের কেন বিজারণ হইল? কেন ভাই এটা হইলো? হুম? এটাতে তো সেম হইছে, হাইড্রোজেনে হইছে। কপার আর হাইড্রোজেনের অবস্থান কই থাকে?
উপরে। তার উপরে লেখো। চারটা বের করি। কপার উপরে নাকি হাইড্রোজেন উপরে? হাইড্রোজেন উপরে। তাহলে আগে আসবে কি? হাইড্রোজেন। ও আচ্ছা। জিঙ্ক সবার উপরে, জিঙ্ক কিন্তু সবার উপরে। এরপর থাকে কপার, তার নিচে থাকে না, এরপর থাকে হাইড্রোজেন, তার নিচে থাকে কপার। তো এটার জারণ হচ্ছে, এটার বিজারণ হবে দেখে কপার পাত্তা পাবে না। বুঝছি ভাই। দুইটা সেল ছিল, ওখানে তো কপারের সাথে কপার সালফেট ছিল। জি। আর তো কেউ নাই, কপারের সাথে আর কেউ নাই, প্রতিদ্বন্দ্বী নাই কোনো। তো কপারই বিজয়িত হয়েছে। কপারই এখানে হচ্ছে। তোমার দুইজন আছে কম্পিটিশনে, তো একজন জি। গেছে, এখানে হাইড্রোজেনটা গেছে। হাইড্রোজেন হচ্ছে। তো এখানে হাইড্রোজেনের বিক্রিয়াটা দেখাইছে দেখো। হাইড্রোজেন থেকে H2 তৈরি হয়, দুইটাকে একসাথে লিখলে এটা পাও, যোগ করে কোষ বিক্রিয়া এটা দাঁড়ায়। এটা ছিল হচ্ছে ভোল্টাইক কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট দুই ধরনের কোষ আছে, দেখাচ্ছে সামনে আরো কোষ আছে। ড্যানিয়েল কোষ তো আগের, ওইটাতে আমরা একটাই দেখছি, বাট এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হচ্ছে ভোল্টাইক কোষ, যেটা দেখলাম পুরোটা দেখাইলো। এরপর আরেকটা আছে ড্রাই সেল, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি, রিমোটের ব্যাটারি, ওইটার আলাদা গঠন হয়। তো ওইটাও একটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বা শুষ্ক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ। তো এটাও একটা প্রাইমারি সেল, কারণ কি এগুলো সবই প্রাইমারি সেল, কারণ এখানে আমি বাইরে থেকে কোনো কারেন্ট দিচ্ছি না, এখানে আমার রাসায়নিক বিক্রিয়া থেকে ডিরেক্টলি তড়িৎ উৎপন্ন হচ্ছে। তো এখানে এটার গঠন জি। কেমন হয় দেখো, বলছে শুষ্ক কোষ একটি প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, যা লেকল্যান্স বিদ্যুৎ কোষের একটি ভিন্ন রূপ। এই বিশেষ লেকল্যান্স কোষ বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট এবং ক্যাথোডের গায়ে হাইড্রোজেন গ্যাস দ্বারা পোলারন বা ছদন নিবারক হিসেবে জারক রূপে কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহৃত হয় বলে একে শুষ্ক কোষ বলে। ভাই অনেক কঠিন ভাষায় লিখছে। আমরা আগে কোষের গঠনটা দেখি, এরপরে আমরা ওই সংজ্ঞাতে যাব। এখানে গঠন বলতেছে, শুষ্ক কোষে একটা জিঙ্ক বা দস্তার একমুখবদ্ধ ফাঁপা চোঙকে, চোঙ বলতে এই যে সিলিন্ডারটাকে বুঝাইতেছে, সিলিন্ডার আকৃতি যার এক মুখ বন্ধ, এই যে এই মুখটা বন্ধ থাকে আর এক মুখ খোলা থাকে, এই মুখটা খোলা থাকে, এটা বলতেছে এক মুখ বন্ধ। এক মুখ বন্ধ ফাঁপা চোঙকে বহিঃপাত্র হিসেবে ব্যবহার করা হয়, যা ঋণাত্মক পাত বা অ্যানোড হিসেবে কাজ করে। মানে এখানে একটা পাত্র ইউজ করছে জিঙ্কের, ওইটাই অ্যানোড হিসেবে কাজ করবে। মানে ওই পাত্রের ভিতরে সবকিছু রাখবে, আর ওই পাত্রটাই অ্যানোড হিসেবে কাজ করবে। চোঙটিতে একটি কাগজের মোড়কে ঢেকে রাখা হয়। ওই চোঙের ঠিক মাঝখানে একটি কার্বন দণ্ডকে কোষের ধনাত্মক পাত বা ক্যাথোড হিসেবে রাখা হয়। কি করা হয়েছে, একটা জিঙ্কের চোঙ বা সিলিন্ডার যেটার এক মুখ বন্ধ, ফাঁপা চং। ভাপা চোঙ যেটার এক মুখ বন্ধ, এটাকে নেওয়া হয়েছে, এটার বাইরে একটা কাগজের আস্তরণ দেওয়া হয়েছে, ওইটা বাইরে একটা লেয়ার, ধরো হচ্ছে ওই যে পলিথিনের লেয়ার থাকে না, ওইটা সাপোজ ওইটা দেওয়া হয়েছে, এটা অ্যানোড হিসেবে কাজ করবে। আর মাঝখানে একটা কার্বন দণ্ড দেওয়া হয়েছে, ওই কার্বন দণ্ডটা ক্যাথোড হিসেবে কাজ করবে, এটা দেওয়া হয়েছে। কার্বন দণ্ডের মাথায় একটি পিতলের টুপি থাকে। এই কার্বন দণ্ডের মাথায় দেখবে একটা, এই যে টুপির মধ্যে দেখবে একটা বল্টু থাকে এরকম, ব্যাটারি দেখবে এক সাইডে এরকম একটা ইয়া থাকে, আর আরেক সাইড থাকে হচ্ছে প্লেন। দেখছো ব্যাটারি দেখলে বুঝবে, তো ওইটাকে বলতেছে টুপি, পিতলের টুপি। ওই কার্বন দণ্ডকে আলকাত্রা যুক্ত কাগজের উপর খাড়াভাবে বসানো থাকে, ফলে কার্বন দণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে। তো কি হয়েছে, হ্যাঁ, কই চলে গেল, দেখো বলছে, ছবিটা দেখো, এই যে জিঙ্কের চোঙ, ওইটার বাইরে দেখো, এই যে এটাকে বলতেছে কাগজের মোড়ক, এই যে এটা হচ্ছে কাগজের মোড়ক,
এখানে হচ্ছে কার্বন দণ্ড, এই যে কার্বন দণ্ড, এই মাঝের এটা, ঠিক আছে। এরপরে বলছে মাথায় একটা টুপি থাকে পিতলের, এই যে এটা হলো সেই পিতলের টুপি। এরপরে বলছে এখানে একটা সেপারেটর থাকে, এইটাকে বলতেছে, এখানে একটা ফাঁকা ইয়া থাকে। দেখো কি বলছে, বলছে ওই কার্বন দণ্ডটি আলকাতরাযুক্ত কাগজের উপর খাড়াভাবে বসানো থাকে। আলকাতরাযুক্ত কাগজের উপর খাড়াভাবে বসানো থাকে বলে কার্বন দণ্ড থেকে এটার মধ্যে বিচ্ছিন্ন থাকে। এই যে এইটা হচ্ছে সেই আলকাতরাযুক্ত কাগজ, কার্বন দণ্ডটা এর উপর বসানো আছে, সেজন্য কি হচ্ছে, এই যে জিঙ্কের যেই চোঙ আছে ওইটা আর কার্বন দণ্ডের মধ্যে একটা ফাঁকা জায়গা থাকতেছে, যেন ওরা দুজন একজন আরেকজনের সাথে কানেক্টেড না হয়। এই ফাঁকা জায়গাটা এটা দিয়ে ক্রিয়েট করছে। দেন বলতে এর চারপাশে কাগজের থলিতে, যে মাঝখানে যে থলিটা তৈরি হইলো ওখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং গুঁড়া কার্বনের একটি আঠালো পেস্ট থাকে। এদের একটা পেস্ট তৈরি করে ওর ভিতরে দেওয়া হয়। কাগজের থলি সচ্ছিদ্র পাত্রের কাজ করে এবং কার্বন গুঁড়া ব্যবহারের ফলে ক্যাথোডের পৃষ্ঠতল ক্ষেত্রফল বেড়ে যায়। ওকে। দস্তার চোঙ বা কাগজের থলি মাঝে আঠালো, দস্তার চোঙ এবং কাগজের থলি মাঝে আঠালো স্টার্চের গুঁড়া, অ্যামোনিয়াম ক্লোরাইড, সামান্য জিঙ্ক ক্লোরাইডের একটি পেস্ট থাকে যা MnO2 কে ভেজা রাখতে সাহায্য করে। সো মেইনলি সবকিছু কি কি থাকে, MnO2 থাকে, কার্বনের গুঁড়া থাকে, স্টার্চের গুঁড়া থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে, জিঙ্ক ক্লোরাইড থাকে। এরা সবাই মিলে MnO2 কে ভেজা রাখতে সাহায্য করে। কাগজের উপরের মুখে একটি পিট বা গালা স্তর থাকে। এই কোষের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। দেখো আগে আমরা একটা পড়ছি ড্যানিয়েল কোষ, ওইটার ছিল হচ্ছে 1.1 ভোল্ট, আর ড্রাই সেলের হচ্ছে 1.5 ভোল্ট। এগুলো হচ্ছে এমসিকিউতে আসে, এই ভোল্টেজ গুলো এমসিকিউতে আসে। সেখানে পুরোটা এক্সপ্লেইন করছে, অ্যাকচুয়ালি এখানে কি আছে এটাকে এক্সপ্লেইন করছে। এই যে এখানে হচ্ছে এর ভিতরে কার্বনের গুঁড়া আর ম্যাঙ্গানিজের একটা পেস্ট থাকে, ওইটার সাথে আবার কি থাকে দেখো, এই যে এখানে আরো একটা লেয়ার দেখাইছে যেটাকে বলতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এর একটা আঠালো পেস্ট, যারা কি করে এটাকে ভেজা রাখতে সাহায্য করে। ভিতরে কাগজের থলিটাকে দেখাইছে, পুরো ছবিটাকে এখানে জাস্ট এক্সপ্লেইন করছে। ওকে, এবার আসে জারণ বিজারণে। এবার আসে জারণ বিজারণে কি বলছে দেখি। দেখো কোষ বিক্রিয়া দুইটাকে দেখাইছে, অত এক্সপ্লেনও করে নাই। কোষে আবারও সেম, এখানে জিঙ্ক আছে কপার হিসেবে, তো এখানে জারণও হইতেছে জিঙ্কেরই। সেখানে অ্যানোডে জিঙ্ক, আমার যেহেতু অ্যানোড, জিঙ্কের জারণ হয় আমরা জানি, এই বিক্রিয়াটা হয়, ইলেকট্রন তৈরি হয়। ওকে, ক্যাথোডে বিক্রিয়া কি করতেছে, ক্যাথোডে বিক্রিয়া করতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ামের যে NH4 প্লাস আছে, ও কি করতেছে, জিঙ্কের তৈরি করা ইলেকট্রনকে নিচ্ছে, নিয়ে এসে অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে। অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে, এটা হচ্ছে আমার বিজারণ বিক্রিয়া। দুইটা মিলে আমি কোষ বিক্রিয়া পাচ্ছি এইটা। বিক্রিয়া কিন্তু এখানে শেষ না, বিক্রিয়া সামনে আরো আগাবে। উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দ্বারা জারিত হয়ে পানি আর অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে। পানি এবং উৎপন্ন অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হচ্ছে, এটা বলছে। মানে এই যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছিল, ওই হাইড্রোজেন গ্যাসটা MnO2 এর সাথে বিক্রিয়া করছে, দিয়ে Mn2O3 আর পানি তৈরি করছে। এই পানিটা এই যে উৎপন্ন অ্যামোনিয়া আছে ওইটাকে দ্রবীভূত করতেছে। দেখো পানি তৈরি হয়, ওই পানিটা অ্যামোনিয়াটা পানিতে দ্রবীভূত হয়, এই উৎপন্ন অ্যামোনিয়া গুলা সার্কেল একটা। প্রথমে জিঙ্ক 2+ তৈরি করছে, দুইটা ইলেকট্রন দিছে, ওই দুইটা ইলেকট্রন অ্যামোনিয়াম নিছে, অ্যামোনিয়াম নিয়ে সে অ্যামোনিয়া আর হাইড্রোজেন তৈরি করছে। ওই হাইড্রোজেনটা বিক্রিয়া করছে কার সাথে, MnO2 এর সাথে। MnO2 এর সাথে বিক্রিয়া করে Mn2O3 আর পানি তৈরি করছে। ওই পানিটা আবার ওই উৎপন্ন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে গেছে। তো শুষ্ক কোষে পুরো বিক্রিয়াটা এখানে দেখাইছে, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়া, এখানে ব্র্যাকেটে দেখাইছে এখানে কি হয়। এখানে অ্যামোনিয়াটা পরে পানির সাথে বিক্রিয়া করে কার্বন বা গ্রাফাইট, Gr মানে গ্রাফাইট,
ভোল্টটা থাকে এত, এটা দেখাইছে। তো এটা হচ্ছে আমার ড্রাই সেল। এগুলো এক্সপ্লেন করতে বলে, তোমার বিক্রিয়া সহ দেখাইতে হয়, তখন তোমাকে হচ্ছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া আর কোষ বিক্রিয়াটা দেখাইতে হয়, সাথে এগুলাতে যেহেতু এক্সট্রা বিক্রিয়া আছে এগুলোও তোমাকে লিখতে হবে। তোমাকে ডিরেক্টলি বলবে এই কোষের গঠন, গঠন বিক্রিয়া সহ দেখাইতে। তো এই জন্য মেনলি পড়া, তোমাকে বিক্রিয়াগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ ভুল যায় কোনটাতে যা কপারের হইতেছে, কোনটাতে অ্যামোনিয়া হইতেছে, এগুলাই মেনলি মাথায় রাখা লাগে। বিক্রিয়া তুমিও লিখতে পারবা, বুঝছো? জি ভাইয়া। ওকে, দেন দেখি কি বলছে। এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ সংজ্ঞা দিছে যে তড়িৎ, আচ্ছা আগের ইয়াতে এইখানে একটু বাকি ছিল। একটি বিশেষ লেকল্যান্স, আচ্ছা বলছে শুষ্ক কোষ হলো একটি প্রাইমারি কোষ বা প্রাইমারি সেল যা বিশেষ লেকল্যান্স, যা লেকল্যান্স বিদ্যুৎ কোষের একটি ভিন্ন রূপ। ওকে, ভিন্ন রূপ। এই বিশেষ লেকল্যান্স কোষে তড়িৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট এবং ক্যাথোডের গায়ে হাইড্রোজেন গ্যাস দ্বারা পোলারায়ন এবং ছদন নিবারণ হিসেবে জারক রূপে কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়। অনেক কঠিন ভাষায় লেখা আর কি, একটু বেশি কঠিন ভাষায় লেখা সংজ্ঞাটা। সংজ্ঞাটা দরকার হবে না, এটা দরকার নেই, সংজ্ঞাটা দরকার নেই, অনেক কঠিন অনেক কঠিন। তো আসো এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আবারও সেভাবে বৈশিষ্ট্য লিখছে। এক প্রকোষ্ঠ কি, এখানে কি হয় দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে গলিত তরলে বা জলীয় দ্রবণে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহ বা চালনা করে তড়িৎ বিশ্লেষের আয়নগুলোকে জারণ বা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থে পরিণত করা হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে। ওকে, প্রক্রিয়াটাকে বলে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। রাসায়নিক এবারে শক্তিতে রূপান্তর। তড়িৎ বিশ্লেষ্যতে চলে আসছে। এর আগে কি পড়তেছিলাম আমরা? আমরা তড়িৎ রাসায়নিক কোষগুলো পড়ছি, এক জি প্রকোষ্ঠ ভাইয়া। বিশিষ্ট, দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। তড়িৎ রাসায়নিক কোষে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তিতে রূপান্তরিত এবার হয়। আসে তড়িৎ বিশ্লেষ্য কোষে, যেখানে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রাসায়নিক রূপান্তরিত শক্তিতে হচ্ছে। রূপান্তরিত হচ্ছে। ওইটার এক প্রকোষ্ঠ বিশিষ্ট প্রথমে আসতেছে, রাইট? এক প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো প্রথমে আবার একটু রিকল করলো তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি। এবার গঠনে যাচ্ছে আস্তে আস্তে, এই যে গঠনটা পড়াবে আর কি, এই সেলটা পড়াবে। এরকম হচ্ছে কিছু অনেকগুলা সেল আছে, ওগুলা একটা একটা করে এখন দেখাবে। তো দেখি কি বলছে। কোষ গঠন, একটি তড়িৎ অপরিবাহী পাত্রে যথোপযুক্ত দুইটি তড়িৎদ্বার বা ইলেকট্রোড বিন্যস্ত করে রাখা হয়। ওকে, দুইটা তড়িৎদ্বার নিচে একটা পাত্রে, যেহেতু এক প্রকোষ্ঠ। ইলেকট্রোড হিসেবে গ্রাফাইট দণ্ড, লোহার দণ্ড, নিকেল দণ্ড ও ক্ষেত্র বিশেষে ক্যাথোড রূপে মার্কারি ব্যবহার করা হয়। তো ইলেকট্রোড হিসেবে বা তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট দণ্ড, লোহার দণ্ড, নিকেলের দণ্ড অথবা মার্কারি ব্যবহার করা যাইতে পারে ক্যাথোড রূপে। মানে ক্যাথোড রূপে শুধু মার্কারি ইউজ করা হয়, মানে মার্কারিটা স্পেশালি ক্যাথোড রূপে। আচ্ছা, বের হয়ে গেছে আমার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো।
হ্যালো। শুনতে পাচ্ছ? জি জি ব্যাস। আচ্ছা, কি বলছে এখানে? আমরা যেটা দেখছিলাম, একটা পাত্র ছিল, একটা পাত্রে দুইটা তড়িৎদ্বার নিছে, তড়িৎদ্বার হিসেবে গ্রাফাইট দণ্ড, লোহার দণ্ড, নিকেল দণ্ড এগুলো নিতে পারে। স্পেশালি মার্কারিও নেওয়া যায়, বাট মার্কারি সবসময় ক্যাথোড রূপে কাজ করে, এটা বলছে। দেন ওই পাত্রে তড়িৎ বিশ্লেষ্য যৌগের গলিত তরল, কোন একটা তড়িৎ বিশ্লেষ্য যৌগের গলিত তরল অথবা জলীয় দ্রবণ রেখে বাইরে থেকে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। যেহেতু তড়িৎ বিশ্লেষণ মানে কি? তড়িৎ দিয়ে যেটাকে বিশ্লেষণ করবা তুমি। তো এখানে তোমার একটা সেটআপ রেডি করে বাইরে থেকে এখানে এখন ইলেকট্রন চালনা করা হবে, যেটার মাধ্যমে তড়িৎটা বিশ্লেষিত হবে, এটা বলতেছে। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড এবং ক্যাথোড রূপে যথাক্রমে তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তকে এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। দেখো, খেয়াল রাখতে হবে, তড়িৎ বিশ্লেষক কোষের অ্যানোড এবং ক্যাথোডে যথাক্রমে তড়িৎ উৎসের, মানে যেটা দিয়ে তুমি তড়িৎটা দিবা, ওইটা জি। ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। অ্যানোডের সাথে ধনাত্মক প্রান্ত, অ্যানোডের সাথে হচ্ছে ধনাত্মক প্রান্ত, ক্যাথোডের সাথে হচ্ছে ঋণাত্মক প্রান্ত ঋণাত্মক যুক্ত প্রান্ত। করা হয়। ঠিক আছে? জি। দ্রষ্টব্য, তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎদ্বারের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তড়িৎ রাসায়নিক কোষের বিপরীত হয়। এক্ষেত্রে ধনাত্মক অ্যানোড ঋণাত্মক আয়নের ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ ঘটে, তাই ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। অনুরূপভাবে ঋণাত্মক ক্যাথোডে ধনাত্মক আয়নের ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বিজারণ ঘটে, তাই ধনাত্মক আয়নকে ক্যাটায়ন বলে। কি বলছে এখানে? ধনাত্মক তড়িৎ প্রান্ত বিশ্লেষ্য ঋণাত্মক কোষ আর যুক্ত করা হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের এই যে পজিটিভ নেগেটিভটা উল্টা হয়। জি। এটা বলছে প্রথমে, যে তড়িৎ বিশ্লেষ্য কোষের তড়িৎদ্বারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত তড়িৎ রাসায়নিক কোষের বিপরীত হয়। বিপরীত হয়। এক্ষেত্রে ধনাত্মক অ্যানোডে আয়নের ইলেকট্রন বর্জনের মাধ্যমে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। সেম ভাবে ক্যাথোডে বিজারণ ঘটে। এটাই বলছে, এটাই বলছে। অ্যানোডে জারণ ঘটে, অ্যানায়ন তৈরি হয় বা একটা ঋণাত্মক আয়ন তৈরি হয়, এটা বলছে। ক্যাথোডে বিজারণ ঘটে, একটা ধনাত্মক আয়ন তৈরি হয় বা ক্যাটায়ন তৈরি হয়, এটা বুঝাইতেছে। দেন মানে এটা তড়িৎ বিশ্লেষ্য, এটাকে বেশি ইয়ার সাথে মিলানো যাবে না, রাসায়নিকের সাথে মিলানো যাবে না। উদাহরণস্বরূপ, বিগলিত সোডিয়াম ক্লোরাইডের বিশ্লেষণে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। বিগলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করা হয়। আবার এর যদি জলীয় দ্রবণ নাও, যেটাকে ব্রাইন বলে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে ব্রাইন বলে, ওইটা তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আর ক্লোরিন উৎপন্ন হয়। তো দুই ধরনের নেওয়া যেতে পারে, তুমি বিগলিত নিতে পারো, জলীয় দ্রবণও নিতে পারো। উদাহরণ হিসেবে দেখাইছে। তো বিগলিত যদি নাও, পুরা ইয়েটা দেখাইছে বিক্রিয়াটা কিভাবে হয়। এটা বিগলিত অবস্থায় কি থাকে? সোডিয়াম থাকে, ক্লোরিন থাকে। সোডিয়াম একটা ইলেকট্রন নেয়, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। বিজারণ বিক্রিয়াটা কি? সোডিয়াম প্লাস ইলেকট্রন নিয়ে সোডিয়াম তৈরি করবে। জারণটা কি? জারণটা হচ্ছে ক্লোরিন ইলেকট্রন দিয়ে এটা তৈরি করবে। এটাই মনে রাখতে হয়। আমরা জানি অ্যানোডে জারণ হয়, আমরা জানি ক্যাথোডে বিজারণ হয়, আগের মতোই, তাই না? জি ভাই। বাট এখানে হচ্ছে দেখো, ক্যাথোডে যে আয়নটা বিক্রিয়া করে ওটা হচ্ছে ক্যাটায়ন, ওটাই বলতেছিল। আর অ্যানোডে যে আয়নটা বিক্রিয়া করে ওটা হচ্ছে অ্যানায়ন, এটাই বলতেছিল একটু আগে যেটা লেখা ছিল। মানে এখানে প্রান্ত দুইটা রাসায়নিক কোষের থেকে উল্টা হয়, মানে এখানে যে ধনাত্মক ওইটা ওখানে হবে ঋণাত্মক, এখানে যেটা ঋণাত্মক ওখানে হবে ধনাত্মক, এটা বলতেছে। দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি। এর উচ্চ তাপমাত্রায় উৎপন্ন সোডিয়াম ধাতু বাষ্পীভূত হয়ে থাকে, তাই সোডিয়াম ক্লোরাইডের বিগলক রূপে ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত করলে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের বিগলিত তরল উৎপন্ন করা হয়। ফলে বিভিন্ন অসুবিধা দূর হয়, নিম্নতর তাপমাত্রা বহাল রাখা কম ব্যয়সাধ্য হয়। তো এখানে দেখো, এটা এক্সপ্লেন করছে, এটা কিন্তু বিগলিত সোডিয়ামের দুইটা ছিল অপশন। একটা ছিল হচ্ছে বিগলিত সোডিয়াম ক্লোরাইড দিয়ে, যেখানে তোমার সোডিয়াম ধাতু আর ক্লোরিন তৈরি হয়। আর এটা ছিল জলীয় দ্রবণ দিয়ে বা ব্রাইন দিয়ে, যেখানে তোমার তিনটা জিনিস তৈরি হয়,
প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বিগলিত দিয়ে। দেখো এখানে সোডিয়াম ধাতু আর ক্লোরিন এই দুটো তৈরি হয়েছে। তো এখানে যেটা বলছে একটা চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ হচ্ছে এর গলনাঙ্ক অনেক বেশি। তো কি করা হয়, এর সাথে একটু ভেজাল দেওয়া হয়। ভেজালটা কি, এর সাথে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রণ করা হয়, ফলে এই গলনাঙ্কটা একটু কমে যায়, কমে 600 ডিগ্রিতে নামে, ফলে তোমার একটু ব্যয় কমে যায়। এটা বলছে পদ্ধতি কি, পদ্ধতি বর্ণনা করছে দেখো। লোহার তৈরি একটি ট্যাঙ্কে সোডিয়াম ক্লোরাইড 42%, ক্যালসিয়াম ক্লোরাইড 58%, একটি মিশ্রণ, এদের মিশ্রণ একটি বৈদ্যুতিক পদ্ধতিতে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে গলানো হয়। ওকে, একটা মিক্সচার আছে যেটা গলানো হয়েছে। একটি শক্ত এবং প্রশস্ত গ্রাফাইট কার্বন অ্যানোড হিসেবে ট্যাঙ্কের নিচ থেকে ভেতরের দিকে প্রবেশ করানো হয়। ট্যাঙ্কের নিচ থেকে ভিতরের দিকে প্রবেশ করানো হয়। দেখো এখানে দেখো, লোহার প্রকোষ্ঠ ছিল আর একটা গ্রাফাইট দণ্ডকে ট্যাঙ্কের নিচ থেকে প্রবেশ করানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে এইটুকু। অ্যানোডটাকে দেখো নিচে লেখা আছে কার্বন অ্যানোড, বা কার্বন আর গ্রাফাইট সেম। কার্বন অ্যানোড ট্যাঙ্কের নিচ দিয়ে প্রবেশ করানো হয়। ওই অ্যানোডকে বেষ্টন করে একটু দূরে একটি বৃত্তাকার লোহার পাত ক্যাথোড হিসেবে কাজ করে। দেখো লেখা আছে বৃত্তাকার আয়রন ক্যাথোড। এই যে দুই সাইডে বৃত্তাকার আয়রন ক্যাথোড একটু দূরে থাকে, আর নিচ থেকে তোমার অ্যানোডটা বের হয়। সেটআপটাকে এক্সপ্লেইন করতেছে জাস্ট। ওই অ্যানোডটাকে বেষ্টন করে একটি বৃত্তাকার ক্যাথোড, শক্ত লোহার পাত ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, বলছে দেন ক্যাথোডের উপরের অংশটুকু একটি ঢাকনার সাহায্যে আবৃত করে রাখা হয়। এই যে এখানে ঢাকনা, এই যে একটা ঢাকনা দেখাইছে, উপরের অংশটাকে একটা ঢাকনার সাহায্যে আবৃত করে রাখা হয়। ওই ঢাকনার উপরে একটি পাইপ থাকে। ওই ঢাকনার উপরে একটি পাইপ থাকে, যেন উৎপন্ন সোডিয়াম ওই পাইপ দিয়ে বাইরে কেরোসিন পূর্ণ একটি পাত্রে জমা হইতে পারে। ঠিক আছে, বলতে ওই ওই ঢাকনার উপরে একটি পাইপ থাকে, যেন উৎপন্ন সোডিয়াম ওই পাইপ দিয়ে বাইরে কেরোসিন পূর্ণ একটি পাত্রে জমা হইতে পারে। সো এই যে ঢাকনা আছে, এই ঢাকনাটার উপরে একটা পাইপ আছে, ওই পাইপ দিয়ে সোডিয়াম গুলা এই পাত্রটাতে এসে জমা হচ্ছে। কেরোসিন পূর্ণ একটা পাত্র। কেরোসিন পূর্ণ কেন, আমরা জানি সোডিয়াম ধাতু অনেক তীব্র একটা ধাতু। বুঝছি না আমরা, সোডিয়ামকে একা রাখা যায় না, বা সোডিয়ামের সাথে পানি বাতাস যাকেই পায় ও আগুন ধরায় ফেলে। দেখে আমরা এটাকে কি করি, এটাকে আমরা কেরোসিনের মধ্যে রাখি। ঠিক আছে, পড়ছিলাম সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয়, কারণ সোডিয়াম কেরোসিনের সাথে বিক্রিয়া করতে পারে না। বিক্রিয়া করতে পারে না। কেরোসিন ওকে আবৃত অবস্থায় রাখে, ওকে কারোর সাথে বিক্রিয়াও করতে দেয় না। সো সোডিয়াম ধাতু সোডিয়াম হিসেবে থাকে। তো ওই জন্যই এটাকে একটা সেটআপ করছে। দেন বলছে পোর্সেলিনের একটি বড় গম্বুজাকৃতির ঢাকনা অ্যানোডের উপরে রাখা হয়। এই যে এটা হচ্ছে পোর্সেলিনের সেই ঢাকনাটা। এটা আসলে গোল আকারে আছে, বুঝছো, মানে এরকম ফানেলের মতো আছে, উপরে আর কি ছাদের মতো আছে। যত ধরনের তোমার এই যে ক্লোরিন গ্যাস তৈরি হবে, ওকে ওকে কালেক্ট করে সে এদিক দিয়ে বের করে দিবে। বুঝছো, একটা ফানেলের মতো, এই যে এরকম একটা ফানেলের মতো আছে উপরে। ও সব ক্লোরিন গ্যাসগুলোকে কালেক্ট করে ওই ক্লোরিন গ্যাসগুলা এভাবে এদিক দিয়ে বের হয়ে আসবে। বুঝছো, তো ঢাকনা থাকে, ওই পাত্রে জমা হয়। পোর্সেলিনের একটি বড় গম্বুজাকৃতির ঢাকনা অ্যানোডের উপরে রাখা হয়। এর ভিতর দিয়ে ক্লোরিন গ্যাসগুলা বের হয়ে যায়। অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে একটি তার জালি থাকে, যেন ক্যাথোড এ উৎপন্ন সোডিয়াম অ্যানোডের দিকে না যাইতে পারে। এদের মধ্যে একটা তার জালি থাকে, এই যে এখানে দেখাইছে দেখো, এদের মধ্যে এই যে একটা তার জালি থাকে, এই যে ছোট ছোট দেখাইছে, যেন তোমার ক্যাথোডে উৎপন্ন সোডিয়াম গুলো অ্যানোডের দিকে যেতে না পারে। এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দিয়ে বৈদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে সোডিয়াম আয়ন বিজারিত হয়, সোডিয়াম ধাতুতে পরিণত হয়। ক্যাথোডে সোডিয়াম আয়ন বিজারিত হয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হয়, মানে এই বিক্রিয়াটা। আর অ্যানোডে এই বিক্রিয়াটা হয়, এটা এক্সপ্লেন করছে। অ্যানোডে এটা হয়ে তৈরি হয়, বের হয়ে যায় গ্যাস। তড়িৎ বিশ্লেষণ চলার সময় লোহার ট্যাঙ্কের উপরে একটি পথ দিয়ে নতুন সোডিয়াম ক্লোরাইড যোগ করে গলিত মিশ্রণের পরিমাণ একই রাখা হয়। একটা পথ দিয়ে কি করা হয়,
এই যে এখানে একটা পথ রাখা আছে, এই পথ দিয়ে তোমার সোডিয়াম ক্লোরাইড ঢালতে থাকে, মানে ধরো সোডিয়াম কমে যাবে যখন, উপর দিয়ে আরেকটু ঢেলে দিবা, তাহলে ভারসাম্যটা ইয়া থাকবে, বিক্রিয়াটা চলতে থাকবে। এটা এখানে বলতেছে। সোডিয়াম ধাতু সংরক্ষণ, ধাতুকে নিষ্ক্রিয় তরল কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, যেটা আমরা জানি। এটাই হলো মেইন ইয়াটা। এটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের যে কোষটা আছে, ওইটার তড়িৎ বিশ্লেষণ এভাবে হয়। এবার শুরু হবে জলীয়টার। জলীয়টাতে কি হয়? গলিতটাতে দেখলাম, গলিত জি। হলো, এবার জলীয়টার ওটাও তো একটা ইয়া। জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এটাতে কি হয় দেখো, সোডিয়াম সোডিয়াম ক্লোরাইডকে এখন হাইড্রোক্সাইড, আমাদের গাঢ় জলীয় দ্রবণে Cl2 আর রাখা H। বলে। এই দ্রবণে সোডিয়াম আয়ন থাকে, ক্লোরাইড আয়ন থাকে, আমরা জানি। একই সাথে পানিও কিছুটা বিয়োজিত হয়। ওকে, সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস অবস্থায় আছে, এখানে সোডিয়ামের পজিটিভ আয়ন আছে সোডিয়াম, আর ক্লোরাইড আয়ন আছে নেগেটিভ। পানিও কিছুটা বিয়োজিত হচ্ছে, মানে কি এখানে H প্লাস আয়নও আছে, হাইড্রক্সিল আয়নও আছে, টোটাল এই চারটা আয়ন আছে। ঠিক আছে, এই চারটা আয়ন আছে। তো দেখো বলছে সোডিয়ামের জলীয় দ্রবণে এই চারটা আয়ন বর্তমান থাকে। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহিত করলে দ্রবণে উপস্থিত ধনাত্মক সোডিয়াম এবং ধনাত্মক হাইড্রোজেন ক্যাথোডে আকৃষ্ট হয়। হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি হওয়ায় ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। দুইজনই আকৃষ্ট হয়েছে, কিন্তু হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি হওয়ায় সে কি করে, ইলেকট্রন দুটা নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। কিন্তু ব্রাইনে হাইড্রক্সিল আয়নের তুলনায় ক্লোরিন আয়নের ঘনমাত্রা অনেক বেশি হওয়ায় অ্যানোডে হাইড্রক্সিল আয়ন জারিত না হয়ে ক্লোরিন আয়ন জারিত হয়ে ক্লোরিন মুক্ত হয়। এখানেই আমরা হচ্ছে মাঝখানে একটা এক্সেপশন দেখছিলাম, মনে করো ওই যে লিস্টের থেকে কখনো কখনো এক্সেপশন ঘটে যখন ঘনমাত্রার পরিবর্তন হয়, এরকম একটা লেখা ছিল না? ঘনমাত্রা বেশি হইলে ওই লিস্টের ধরো মাঝে মধ্যে তোমার কি হয়, উপরে থাকা সত্ত্বেও আগে জি জারণ ভাই, হবে, বিজারণ আগে মনে জানানো আছে হবে, আমি কয়েকটা পড়ছিলাম না, ব্যতিক্রম। খেয়াল করো, মনে আছে? জি ভাই। ওই জায়গাটাতে একবার ব্যাক করবা পড়ার সময়, ওখানে দেখবা এটা এই উদাহরণটাই দেওয়া থাকার কথা। এখানে হাইড্রক্সিল আয়ন আছে নেগেটিভ, দেখো পজিটিভের ক্ষেত্রে কিছু হয় নাই, হাইড্রোজেন ছিল আর সাথে তোমার সোডিয়াম ছিল। এখানে সোডিয়ামের বিজারণ বিভব বেশি দেখে, হাইড্রোজেনের বিজারণ বিভব বেশি দেখে হাইড্রোজেন সুন্দর মতো বিজারিত হয়ে গেছে, ঝামেলা শেষ। কিন্তু হাইড্রক্সিল আয়ন OH মাইনাস আর ক্লোরাইড আয়ন Cl মাইনাস, এই দুইটার মধ্যে তোমার হাইড্রক্সিল আয়নের জারিত হওয়ার কথা, কিন্তু দ্রবণে তো হচ্ছে পানি বিয়োজিত হয়েছে খুবই সামান্য, ম্যাক্সিমামই বিয়োজিত হয়েছে খাবার লবণ। তো এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি আছে, দেখে কি হয়, এখানে এক্সেপশনটা হয়। এক্সেপশনটা হয়ে ক্লোরিন আয়নের জারণটা ঘটে, ক্লোরিন আয়ন জারিত হয়ে Cl2 তৈরি করে আর দুইটা ইলেকট্রন দেয়, আর ক্যাথোডে হাইড্রোজেন প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন তৈরি করে। জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। দেখো ক্যাথোডের কাছে সঞ্চিত ক্রমাগতভাবে সঞ্চিত সোডিয়াম প্লাস আর এই যে হাইড্রোক্সাইড, এটা তো কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে নাই, ওরা কি করে, ওরা দুইজন মিলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সো আমার কাছে তিনটা জিনিস থাকে, H2, Cl2 আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সে বিক্রিয়া। দেন অসুবিধা দেখাইছে, কি অসুবিধা? এই প্রক্রিয়ায় অসুবিধা হইল অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে উৎপন্ন NaOH পরস্পরের সংস্পর্শে সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম হাইপোক্লোরাইড, মানে এরা দুইজন আবার বিক্রিয়া করে এই দুইটা তৈরি করে। এর ফলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় ঘটে। আমি তো তারে পাই নাই, সে আবার হচ্ছে অন্য জিনিস তৈরি করে ফেলছে, তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অপচয় ঘটে, এটা বলছে, বিক্রিয়াটা দেখাইছে। এই অপচয় রোধে কি করা হয়, অপচয় রোধ করার জন্য বিশেষ তড়িৎ বিশ্লেষক কোষ নেলসন সেলে ক্যাথোড এবং অ্যানোডকে পরস্পর থেকে অ্যাসবেস্টস কাগজের ডায়াফ্রাম পর্দা দ্বারা পৃথক রাখা হয়। অ্যানোড আর ক্যাথোডকে পৃথক রাখা হয়, ফলে কি হয়, এই যে ক্লোরিন আর সোডিয়াম বিক্রিয়া করতে পারে না, দুইজন তো দুই জায়গায় তৈরি হয়েছে, ওরা মাঝখানে এসে একসাথে নতুন জিনিস তৈরি করতে পারে না, এটা বলছে পৃথক রাখা হয়।
দেন দেখি কি বলছে। এখানে হচ্ছে দুইটাকে পার্থক্য করছে, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্যটা এখানে লিখছে, পুরোটাকে আবার দেখাইছে। এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর দুইটার মধ্যে পার্থক্যটাকে দেখাইছে। একটাতে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে, একটাতে অস্বতঃস্ফূর্ত ঘটে, একটাতে সিস্টেমের প্রবেশের পুরাই ইয়াটা ছবিতে দেখাইছে। জারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে সরল বিক্রিয়া দিয়ে দেখাইছে কিভাবে হয়, পার্থক্যটা দেখাইছে, তেমন কিছু না। তো এগুলো এতদূর পর্যন্ত হচ্ছে তোমার দেখানো হয়েছে হচ্ছে তোমার রাসায়নিক কোষ, এক প্রকোষ্ঠ দ্বি প্রকোষ্ঠ আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট এক প্রকার তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ। এরপরে শুরু হবে রিচার্জেবল লেড পেপার। তোমার যেটা কাজ, তুমি এই বিক্রিয়াগুলো মনে থাকে না, বুঝছো, ভুল যাবেই তোমার, কোনটা জারণ হয় কোনটা বিজারণ হয় এগুলাই ভুল বিজ্ঞান যাবে। হয়। এক্সপ্লেইন করা ব্যাপার না, এক্সপ্লেইন তুমি ধরো পরীক্ষার আগে এই যে এই সেটআপটা তুমি আজকে পড়লে কালকে তোমার মনে থাকবে, পরশুদিন তোমার মনে থাকবে, তারপরের দিন তুমি আবার ভুলে যাবে। কিন্তু তোমার ধরো ড্যানিয়েল কোষ যেটা আছে, এই জিনিস তুমি ভুলবা না, এই জিনিস তুমি সেই ক্লাস 9 থেকে দেখতেছো, এই জিনিস ভুলার মতো কিছু না। কিন্তু তুমি যে নতুন দেখতেছো, ধরো এগুলা নতুন দেখছো, তারপর ড্রাই সেল যেগুলা, ওগুলো আগে দেখাও, কিন্তু ওগুলো মনে থাকে না, ওগুলো দেখতে হয়, ওগুলো পরীক্ষার আগে দেখতে হয়। কিন্তু এই যে বিক্রিয়াগুলো মেইনলি লিখে লিখে করতে হয়, বিক্রিয়াগুলো তোমাকে সবগুলো সেপারেটলি মনে রাখতে হবে। এই বিক্রিয়া এটাতে এরকম হয়, এটাতে এরকম হয়। আর সবকিছু একদম ইন ডিটেল মনে রাখা যাবে না, তুমি একসাথে এতগুলো মনে রাখতে পারবা না, বুঝছো, একসাথে এতগুলো মনে রাখা সম্ভব না। তো তোমাকে মানে এত ইনফরমেশন মনে রাখতে হবে না, তোমাকে জাস্ট যতটুকু দরকার, কোষ্টার ছবি মনে রাখলা, ডায়াগ্রাম এরকম হয়, ছবি দেখে কিছু জিনিস এক্সপ্লেন করা যায়, ওগুলো ছবি, যেগুলো ছবি দেখে এক্সপ্লেন করা যায় ওগুলো ছবি দেখে এক্সপ্লেন করবা। ছবিটা ইম্পর্টেন্ট, বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনটা তুমি যদি ছবি দেখে করতে পারো অনেক ভালো, তোমার যদি এক্সট্রা কিছু মনে রাখা লাগে ওই টুকটাক মনে রাখবে, বাট ছবিটা আর বিক্রিয়াগুলো মেইনলি ইম্পর্টেন্ট। তোমাকে কোনো কিছু করতে গেলে তোমাকে ছবিটা আঁকতে হবে, বিক্রিয়াটাও লিখতে হবে। এক্সপ্লেনেশন তুমি যদি ছবি আর বিক্রিয়া দেখে করতে পারো, যে ধরো এখানে এইভাবে এভাবে গঠন হয়েছে, এটাকে এটা 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 বলতেছে, এটার সাথে এটা বিক্রিয়া করে জারিত হয়েছে, এটার সাথে এটা বিক্রিয়া করে বিজারিত হয়েছে, এক্সপ্লেনেশন শেষ, এটাই তোমার ব্যাটারি। তোমাকে জাস্ট এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখানে এই যে 800 ডিগ্রি ছিল, এই করা হয়েছে ওই করা হয়েছে, এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো দেওয়া আছে দেখে বলা, এখানে সবকিছু আসেও না। খ নাম্বারে হয়তো বা কিছু জিনিস আসে, ওগুলা জাস্ট আলাদাভাবে ইয়া করতে হয়, বাট সবকিছু আসে না তোমাকে। এত যেমন এখানে ধরো এটা 42% ছিল, এটাই এত ডিটেলস তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। তোমাকে জাস্ট বলছে কার্য কিভাবে কাজ করে, তোমাকে বলতে হবে এভাবে কাজ করে, এটা হলো গঠন, এটার সাথে এটা বিক্রিয়া করে এভাবে তৈরি হয়, এটার সাথে বিক্রিয়া করে এভাবে তৈরি হয়, দুইটা মিলে আমি এই বিক্রিয়াটা পাই, বুঝছো। তো তোমার কাজ হচ্ছে এতটুকু প্রথমে ইয়া করা। আমরা দেখি কালকে আবার বসবো, দরকার হলে কালকে বসে ওই রিচার্জেবল গুলা করবো, তুমি একটু আচ্ছা সুন্দর ভাই। করে